জ্যোতিষরা বলেছে তিথি নক্ষত্র দেখে এমন একটা সময় প্রধানমন্ত্রী বলেছেন সারাদিন সবাই ঘরে থাকবে, মানুষ ছিল ঘরে, সন্ধ্যে 6টার সময় সূর্যাস্তের পরে করোনা গায়েব। যখন দরকার বিজ্ঞান নির্ভরতা, বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞানকে নিয়ে, চিকিৎসা শাস্ত্রকে নিয়ে, চিকিৎসকদের সঙ্গে নিয়ে, চিকিৎসা কর্মীদের সঙ্গে নিয়ে একটা মারণ রোগকে থেকে নিস্তার পাওয়া, তখন বুজুর্গি করেনি। কেউ কেউ তো করোনা বিসর্জন উৎসবও করেছিলেন, आईपीएस आईएएस ऑफिसर मिले। प्रधानमंत्री की बोलेছিলেন शाम को 6 बजे अपने अपने बैल्कनी से थाली बजाना, ताली बजाना, क्योंकि बाजियों फाटिয়েছিল। ওই যে 2020 বললাম কে কোন দিকে, যারা বাজিয়েছিলেন তাই দোষ দিই না, তারা তো মনে করলেন ওটা করলেই যদি হয়, আরে মরতা क्या नहीं करता, যে বাজি ফাটালেই যদি হয় বাজি ফাটাবো, थाली বাজালেই যদি হয় थाली বাজাবো। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন আপনি আপনি ব্যালকনি সে, বারান্দা থেকে। আচ্ছা, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রীরা তো আবাস যোজনা, তাহলে কর্পোরেশন পঞ্চায়েত তাহলে ঘর দেওয়ার জন্য টাকা কেন নেয়, ঘুষ কেন দেয় লোকে? গৃহহীন মানুষ আছে তো। একটা দায়িত্বশীল সরকার মানে যদি সে বলে, তাকে শুধু মমতা ব্যানার্জি গান লিখে FM চ্যানেলে বলে দিলেন আর বিজ্ঞাপন দিয়ে বলে দেওয়া হলো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে স্টে হোম বি সেফ, ঘরে থাকো নিরাপদে থাকো, ঠিকই কথা। কিন্তু সরকার দায়িত্বশীল বানাচ্ছে, তার প্রথম প্রশ্ন হবে যার ঘর নেই সে কোথায় থাকবে। যে লোকটা চিকিৎসার জন্য, যে লোকটা বেড়ানোর জন্য, যে লোকটা ছাত্রছাত্রী পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য, চাকরি বাকরির জন্য, কাজের জন্য নিজের ঘর থেকে দূরে আছে, সে কি কোন ঘরে থাকবে, ঘরে ফিরবে কি করে? একই সঙ্গে সরকার কাজ করছে, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, বললো লকডাউন, যেমন নোটবন্দি বলেছিল রাতারাতি সব কুছ বন্ধ। তাহলে শিক্ষা দপ্তর বললো হস্টেল বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, রেল দপ্তর বললো রেল বন্ধ, আর আমাদের হাফ তৃণমূল হাফ বিজেপি পরিবহন মন্ত্রী বললেন বাস বন্ধ। তাহলে যে হস্টেল বন্ধ হলো সেই ছেলেমেয়েরা যাবে কোথায়? তাকে তো বাড়ি, আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনে বললেন স্টে হোম, ঘরে থাকো, তো ঘরে ফিরবে না কি করে? বলা হলো দোকানপাট সব বন্ধ থাকবে। কত লোক আছে শহরাঞ্চলে যারা হচ্ছে, যাদের রান্নাবান্নার ব্যবস্থা নেই, পরিবারের সঙ্গে থাকে না, পরিবার গ্রামে থাকে, সে এদিকে ওদিকে ক্যান্টিন আছে, দোকান আছে, রাস্তার ধারে কোনো মোড়ে দোকান আছে, কোথাও সামরিকভাবে একসঙ্গে আলোচনা রান্না করে, যেখানে কাজ করে সেখানে খায়, হোটেলে দোকানে থালা ধোয়ে, তার খাওয়ার ব্যবস্থা কি আছে? সেখানেই তো আছে। তাহলে যেদিন বললো কালচে সব বান, তাহলে সে খাবেটা কি? মুখ্যমন্ত্রী গোল গোল দাগ কেটে দেখিয়ে দিলেন দাঁড়াবে কিভাবে। টিভিতে করেনি, কেন করেছিলেন? কারণ আনন্দবিহার বলল মুখ্যমন্ত্রী সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে করোনার সঙ্গে লড়ছেন। ভিজুয়াল এমন তৈরি করা হয়, যখন করোনা আসছে আগে আপনার মাস্ক না, আগে মাস্ক হিসেবে ঢাল হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন। RSS বিজেপি বললো আমাদের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন ঢাল তলোয়ার নিয়ে। তাই তো এমন মাস্টার স্ট্রোক দিয়েছেন। এটাকে তো বুজুর্গি বলে। যেমন বুজুর্গিটা করোনা যখন প্রথম ধরা পড়েছে, এই দিলীপ ঘোষের বাহিনী তখন বলেছে গোবরে স্নান করুন, গোমূত্র পান করুন, পাপড় ভেজে খান। মন্ত্রী বলেনি রামদেব বাবার ওষুধ নিয়ে আসুন। আমরা একটা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা নিয়ে ভাবনা চিন্তা করি, দীনজি ও রামমোহন বিদ্যাসাগরের উত্তরসূরি হিসেবে যে চিন্তা করি, তাহলে আমাদের পরীক্ষা করতে হবে না কে কোথায় দাঁড়িয়েছিল, কি বলছিল। যেন আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মাস্ক কিভাবে তৈরি করতে হবে, স্যানিটাইজার কিভাবে তৈরি করতে হবে, তার ওয়ার্কশপ করছে বা বিলি করছে বা শেখাচ্ছে। এইখানে হচ্ছে তফাৎ। বামপন্থা দক্ষিণপন্থা ঝান্ডার রং শুধু না, বিপদের সময়, মানুষের প্রয়োজনের সময় নিড বেস প্রয়োজনটা কি সেটা অ্যাসেস করা, এবং সে ক্যান্টিন এই জন্যই, শ্রমজীবী ক্যান্টিন এই জন্যই। কারণ আমরা 43-44-এ মন্বন্তর দেখেছি, খাদ্যাভাব দেখেছি, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন। সোমনাথ হোড়ের ভাস্কর্য দেখলে, সেই সময় কবিতা পড়লে, সাহিত্য পড়লে দেখবেন, তখনই তো বলেছেন সুকান্ত, সোনরে মালিক সোনরে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার। কেন মৃত মানুষের হাড় জমা করা বললেন? মুনাফখোর, মজুদদার, কালোবাজার,
যখন মানুষের খাদ্যের প্রয়োজন ছিল। আজকে অমর্ত্য সেনের উপরে এত রাগ কেন? অমর্ত্য সেন বলছেন খাদ্যাভাবের জন্য মারা যায়নি, খাদ্যের বন্টন হয়নি, খাদ্যের মজুতদারি হয়েছে। তাহলে আজকে প্রধানমন্ত্রী, দেশের বিজেপি সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনটা, এটা হচ্ছে প্রাথমিকতা। যখন দেশে খাদ্যের সুরক্ষা সবচেয়ে বেশি দরকার, যখন আপনাকে শ্রমজীবী ক্যান্টিন চালাতে হচ্ছে, সবজি বাজার করতে হচ্ছে, খাবার বিলি করতে হচ্ছে, রিলিফ চালাতে হচ্ছে, লঙ্গর খুলতে হচ্ছে, তখন সরকার মনে করলো এটা হচ্ছে ওই যে বললো ঝোপ বুঝে কোপ মারতে হবে, মুনাফা বাড়াতে হবে, আপদা কো আফসার মে বদলনা পড়েগা, সবাইকে বললো ঘরে থাকো। আমি বলছিলাম ডাক্তাররা বলছিলাম না, প্রধানমন্ত্রী বক্তৃতা করে বলেছিলেন লক্ষ্মণ রেখা, মনে থাকে জানো, বলেছিলেন না? আমাদের যেটা আছে যাতে সীতাহরণ না হয় তার জন্য গন্ডি কেটে দিয়েছিল না, আমরা গন্ডি যেটা বলি। আর মুখ্যমন্ত্রী এটা গোল গোল দাগ করে দিলেন। আগে আমাদের ছোটবেলায় ডাক্তারের কাছে আমরা যেতাম, এখন তো ফার্মেসি আছে, তো ডাক্তারের সঙ্গে একটা কম্পাউন্ডার থাকতো, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিত, আর কম্পাউন্ডার সে মতো ওষুধ মিক্সচার বানিয়ে পুড়িয়া বানিয়ে দিয়ে দিত, কবে সকালে বিকেলে কি খাবেন। তাহলে এখানে কি হলো, আমাদের প্রধানমন্ত্রী যদি ডাক্তার হন, আমাদের মুখ্যমন্ত্রী কম্পাউন্ডার, উনি বললেন লক্ষ্মণ রেখা, আর উনি একে একে দেখিয়ে দিলেন লক্ষ্মণ রেখা কিরকম হয়, গোল 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 লিখলাম। টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করলো, সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে গেল, তাই তো? তাহলে কার প্রেসক্রিপশন কে ডিসপেন্স করছে? ডিসপেন্সারি যদি বলে ওষুধ ডিসপেন্স করে দেয়, দিয়ে দেয়। তাহলে নীতিগত কোনো তফাৎ নেই। ওরা বললো ট্রেন চলবে না, ইনি বললেন করোনা এক্সপ্রেস ট্রেন ঢুকতে দেবো না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন, দেশের একটা জায়গা থেকে অন্য জায়গায়, এর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা যেটা আছে, সেখানে কেন্দ্রীয় তালিকায় লিস্ট করা আছে। ট্রেন চালানো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আজ পর্যন্ত ট্রেন চলাচল ঠিক মতো হলো না, কিন্তু ভক্ত মন্ডলীকে জিজ্ঞেস করুন দেশ কেসা চল রা, বড়িয়া চল রা, চাঙ্গা সে। হাইওয়ে গুলো বন্ধ আছে দিল্লির চারপাশে, কৃষকরা বন্ধ করেনি, মনে রাখবেন। কৃষকরা গিয়েছিল নিজের প্রতিবাদ জানাতে, স্মারকলিপি পেশ করতে, দাবি জানাতে, কারণ সংসদ আলোচনা করেনি। সংসদে যে প্রতিনিধিরা বসেছিলেন তারা আলোচনা করেননি। আর সংসদে ওইরকম প্রতিনিধি যাওয়া হয়েছে যে ধর্মের নামে, নায়ক নায়িকা তারকার নামে, জাতপাতের নামে, টাকার নামে যদি মুসলমান দিয়ে, মানি পাওয়ার দিয়ে যদি ভোট হয় তাই হবে। সংসদে কৃষকদের কথা আলোচনা করতে দেয়নি, আলোচনা হয়নি, তবেই কৃষককে সড়কে নামতে হয়েছে। সরকার তাকে বাধ্য করেছে। কেউ সাদে গিয়ে শীতকালে নিজের পরিবারকে নিয়ে 6 মাসের রেশন নিয়ে রাস্তায় বসে থাকে না। এটাই গণতন্ত্রের নিয়ম। তাহলে সরকার যখন বলছে প্রতিষেধকের গল্প শোনাচ্ছে আগস্ট মাস থেকে, আমরা বলছি প্রতিবাদের কথা। আর তখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার এনএসএ থেকে, কালা কানুন থেকে, সব রকমের ক্রিমিনাল অ্যাক্টকে ব্যবহার করে মানুষকে বলেছে ঘরে থাকো, মিছিল করবে না, মিটিং করবে না। বিমান বোস বলেছেন টেস্ট করো এবং সত্যটা প্রকাশ করো, তার জন্য তাকে কেস দিতে হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লাঠিপেটা করা হয়েছে। যারা রিলিফ কাজ করছিল তাদের ধরা হয়েছে। প্রথম পুলিশকে দিয়ে মনে করেছিল করোনাকে ঠেকানো যাবে, মানে মানুষকে ঠেকাচ্ছিল। উত্তরপ্রদেশে মানুষকে বলেছে ক্রল করো, কেন বাইরে বেরিয়েছো? সে নিতান্ত বাধ্য হয়েছে, তবে বাইরে বেরিয়েছে। আমি বেশিক্ষণ বলবো না বলেছিলাম। একটা স্মরণ সভা আছে আমাদের কলকাতা জেলার পার্টির প্রাক্তন জেলা কমিটির সদস্য, আমাদের প্রাক্তন কাউন্সিলর মণি রায় মারা গিয়েছেন, তার স্মরণ সভা আছে। আগে থেকে এরকম হয়ে গেছে। সুজন আসবে, বিকাশ যাচ্ছেন, আপনারা শুনবেন। কিন্তু কথার ফাঁকে কথা বেরিয়ে এলো, না বললে আবার অন্যায় হবে। আমি বলছিলাম কে কোন দিকে দাঁড়িয়ে আছে। তাহলে সরকার বলল মাস্ক পরো, স্যানিটাইজার লাগাও, দায়িত্বশীল। কিন্তু সরকার যদি ফাংশনাল হতো, যদি দায়িত্বশীল হতো, তাহলে তাকে এটাও দেখতে হতো যার খাবার জোগাড় নেই সে মাস্কটা কোত্থেকে পাবে, যে সাবান ব্যবহার করতে পারে না, টুথপেস্ট ব্যবহার করতে পারে না, সে স্যানিটাইজার কোত্থেকে আসবে। দেশের অর্ধেক লোক স্যানিটাইজার কি সেটাই জানতো না। তাহলে দায়িত্বশীল সরকার মানে হচ্ছে রেশনে যেমন চাল গম দেওয়া হবে, তেমনি আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে তাহলে 5 দুগুণে 10টা, প্রত্যেক সপ্তাহে 10টা মাস্কও দিয়ে দিতে হবে। তাহলে মুখ্যমন্ত্রীকে গান লিখতে হতো না, প্রধানমন্ত্রীকে টেলিভিশনে বক্তৃতা করতে হতো না, টু মেক ইট অ্যাভেলেবল। তাহলে একটা স্যানিটাইজারের বোতল দিতে হতো।
তাহলে আমাদের বিলি করতে হতো না। 86% মানুষ লকডাউনের প্রথম মাসে যারা ঘরের বাইরে ছিলেন তারা রান্না করা খাবার চোখে দেখেননি। তবেই লঙ্গরখানা, তবেই শ্রমজীবী ক্যান্টিন। আর এখানে হচ্ছে তফাৎ। আমি 50-এ মন্বন্তরের কথা বলছিলাম। 1943-44-এর দুর্ভিক্ষের আগে আমাদের এই বাংলা ভাষায়, শিল্পে, সাহিত্যে, কবিতায় মুনাফাখোর, মজুদদারি, কালোবাজারি এই শব্দগুলো ছিল না, কোথাও নেই, অভিধানও ছিল না। ওই মন্বন্তরের ভাষা আসলো। কেন এলো? তখন আমাদের খাদ্যমন্ত্রী কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, তৃণমূল শ্যামাপ্রসাদ মুখার্জি কত টানাটানি করছে, কিন্তু এই কথা বলতে ভয় পায় যে 43-44-এ বাংলার আকালের সময় যখন 40 লক্ষ লোক মারা গিয়েছিল, তখন সংযুক্ত বাংলার খাদ্যমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তখনই আঙুল ফুলে কলা গাছ হয়েছিল কিছু লোকের, তখনই মজুদদারি, তখনও মুনাফাখোরি, তখনই কালোবাজারি, তখনই তার থেকে সেটাই ছিল খাদ্য আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। তখনই রিলিফ। যেমন মুনাফাখোরি ছিল না, তেমনি লঙ্গরখানাও ছিল না। লঙ্গরখানা শব্দ হচ্ছে পাঞ্জাবি শব্দ, শিখ ধর্মের সঙ্গে যুক্ত। ওরা লঙ্গর লাগায়। আইপিটি এর গান শুনে, এখানে যেমন গান শুনেন আপনারা, সেরকম আইপিটি এর টিম দেশে দেশে গিয়েছে, জেলায় জেলায় ঘুরেছে। পাঞ্জাবের কৃষকরা ট্রেন ভর্তি আনাজ, শস্য পাঠিয়েছেন। সেই শস্য নিয়ে এই কলকাতায় তখন কমিউনিস্ট পার্টির কর্মীরা লঙ্গরখানা খুলেছে। আজকে যেটা শ্রমজীবী ক্যান্টিন নাম দিয়েছেন আপনারা, বা চিপ ক্যান্টিন হয়েছে, যা যা বিভিন্ন জায়গায় নাম দেওয়া হয়েছে, মেহনতি মানুষের খাবার। এটা হচ্ছে ইতিহাস। তাহলে একদিকে লুটেরা আর অন্যদিকে সর্বশান্ত মানুষ। এইভাবে দেশ ভাগের সময়, উদ্বাস্তুর সময় আমরা দেখেছি মাথা গোজার ঠায়ের জন্য, পায়ের তলায় জমির জন্য লাল ঝান্ডা নিয়ে লোকে লড়াই করেছে। আর অন্যদিকে পুলিশ লাঠি লেলি দেওয়া হয়েছে। তাহলে আক্রান্তের পাশে দাঁড়ায় কারা? আক্রান্তই। কি জ্বালা বিষে বুঝি বেশে, কিসে কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আর জন্যই গত 1 বছরের মধ্যে এই আপনার 5 মাস 150 দিন, 9 মাস আমাদের রাজ্যে এবং গোটা দেশে যখন লকডাউনের নাম করে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, আজকে যাদের রোজ টেলিভিশনে স্প্লিট দেখছেন স্ক্রিনে, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, ওরা লকআউট করেছিল, খুঁজে পাওয়া যায়নি। তখন আমাদের শ্রমজীবী ক্যান্টিন চালানোর জন্য ছাত্র, যুব, শ্রমিক, মহিলা, কর্মচারী, অধ্যাপক, শিক্ষক যে যা পেরেছেন, এটা হচ্ছে মানব দরদ, এটা তো বক্তৃতা করে বোঝানো যাবে না, হাজির হয়েছেন, লড়েছেন। এবং যখন এই রিলিফের কাজ করেছেন তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদের কথা বলেছেন, প্রতিবাদও করেছেন। প্রতিরোধও করতে হয়, তা নাহলে কেন্দ্র সরকার শুধু একদিকে 20 লক্ষ কোটি টাকা প্যালে ঘোষণা করেছে, অন্যদিকে বলেছে রেল বেচে দেবো, পাবলিক সেক্টর কারখানাগুলো বেচে দেবো, জমিগুলো কর্পোরেট হাতে তুলে দেবো, খনি বেচে দেবো। অন্য সব কথা ছেড়ে দিই, বাকিগুলো বলবেন বিকাশ দা। খনি মানে কি? আমাদের পায়ের তলায় প্রকৃতির গহ্বরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, অনাগত প্রজন্মের জন্য রসদ সংগ্রহ করা আছে। সরকার 5 বছরের জন্য তৈরি হয়েছে, এই বছরের মধ্যে যে সমস্যা হলো তার সমাধান করছে না। কিন্তু তারা বলছে যে হাজার হাজার বছর ধরে যা সঞ্চিত আছে এবং হাজার হাজার বছর ধরে যা চলবে আমাদের অনাগত প্রজন্মের জন্য, সেইগুলোকে এখন নিলামে বেচে দেবো। কার জন্য করছে? দেশকে লিয়ে, জনতা के लिए, महानता दिखाने के लिए। পুরো লুটেরাদের দল দুহাতে লুট করছে। আর সেখানে দাঁড়িয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আক্রান্তের পাশে যেরকম দাঁড়াবেন। আজকে যারা খাদ্যের লাইনে দাঁড়িয়েছে, কালকে তাকে খাদ্যের দাবিতে মিছিলে লাইনে দাঁড়াতে হবে। কালকে যে খাদ্য উৎপন্ন করছে যে কৃষক, তার জন্য সংহতি জানিয়ে তাকে মিছিল করতে হবে। তবেই আমরা আমাদের ভবিষ্যৎটাকে রক্ষা করতে পারবো। আর ভবিষ্যৎকে রক্ষা করা মানে সামাজিক সংহতি, দূরত্বটাকে কমাতে হবে মানসিকভাবে, আদর্শগতভাবে, নীতিগতভাবে। আর তা নাহলে কেনা বেচার রাজনীতি হবে।
লেগে পড়ো, ভেঙে পড়ো। প্রতিদিন দেখছি কর্পোরেশনের কাউন্সিলর, পুরসভা চেয়ারম্যান, এমএলএ দিয়ে শুরু হয়েছিল, এমপি দিয়ে শুরু হয়েছিল, এখন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে কেউ হতে পারে। যদি 2 কোটি টাকায় যদি কাউন্সিলর কেনা যায়, 20 কোটিতে যদি এমএলএ কেনা যায়, 200 কোটিতে যদি এমপি কেনা যায়, মন্ত্রী কেনা যায়, তাহলে কয়েক হাজার কোটি লাগবে। বাজারটা তো একটাই, মাল তো একটাই। যারা মনে করেছিলেন যে তৃণমূলের জোচ্চুরি, চুরি, নারদা সারদা এইসব আত্মারে, তাহলে বিজেপি তার থেকে ত্রাণ দেবে, এটা এই জন্য বললাম। এখন দেখবেন এই বছর শুরু হয়েছে, আবার ওই সিবিআই, ইডি ঝাঁপি থেকে বেরোবে। আমরা ছোটোবেলায় যেতাম, ওই সাপের খেলা দেখতাম, তো এখন তোমরা দেখতে পারো না। সব চুবড়ির মধ্যে সাপ থাকতো, বিন বাজাতো সাপুরে, তারপরে এটা ঝাঁপ খুলে দিয়ে বা সাপ বার করতো, সেটা নির্বিষ হতো, কিন্তু আমরা ভয় পেতাম। এরকম করে দেখা হতো, খেলা টেলা দেখিয়ে দিয়ে তারপর আবার খেলা যে হতো, পয়সাটা এক করে আবার ঝাঁপির মধ্যে রেখে আবার ঝাঁপি বন্ধ করে দিত। গত লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে ধরবে বলে ওইরকম মোদিজি যে হুইসেল বাঁশি বাজিয়ে দিয়ে ঝাঁপি থেকে সিবিআই বার করেছিলেন, ইডি বার করেছিলেন। তারপরে ভুবনেশ্বর থেকে শিলং অনেক দৌড়ঝাঁপ হলো, কাগজে ঘন্টাখানেক 24 ঘন্টা অনেক লেখালেখি হলো, আনন্দের সঙ্গে সংবাদ পরিবেশিত হলো, প্রতিদিন হলো। বর্তমানে খবর সেটাই থাকলো, এই আসছে, এই ধরছে। আর বিজেপি কিছু দাঁড়ালো, বললো দাঁড়া না, একবার ভোটটা হয়ে যাক না। হ্যাঁ, তাই তো? আগে ভাইপোকে আন্দার, তারপরে পিসিকে আন্দার, বলেনি? হ্যাঁ, তারপর পিসি চাক্কি ঘিসিং ঘিসিং ঘিসিং। কি দাঁড়ো, যে ভোট হয়ে গেল, ঝাঁপির মধ্যে আবার সাপটা ঢুকে গেল, সাপুরে আবার ওটাকে ঝাঁপি বন্ধ করে দিয়ে সিবিআইডি দিয়ে দুপাশে দুটো পাখি নিয়ে চলে গেল। আবার বিধানসভা ভোট আসছে, এখন দেখবেন আবার খবরে খবরে হেডলাইন হবে, টেলিভিশনে আলোচনা হবে, এই আসছে, এই আসছে, তাই তো? সিজনাল। কেন ধরবে? কাকে ধরবে? মুকুল রায়কে ধরবে? শুভেন্দুকে ধরবে? লিস্ট বলতে পারি আমরা পুরো। এখানেই হচ্ছে, চোর কখনো চোরকে ধরে না, ডাকাত কখনো ডাকাতকে ধরে। ডাকাত মরে, কিন্তু সেটা ডাকাতির মালের বখরা নিয়ে নিজেদের মধ্যে মারামারি হয়। আজকে তৃণমূল আর বিজেপির মধ্যে যে মারামারি হচ্ছে, সেটা একদিকে দিদির লুট, অন্যদিকে মোদির লুট, আর সেই উচ্ছিষ্টটা নিয়ে কে কতটা পাবে ভাগ। মুকুলের ওই যে ভাগ, মুকুল ভাগ বলেছিল না, ভাগ মানে আরে ভাগ মিল্খা ভাগ না, বাংলা ভাগ মানে হচ্ছে অংশ, হিস্সা। কালীঘাটের যদি হিস্সা হয়ে থাকে, তাহলে বালিঘাটের, তাই তো? হ্যাঁ, তাহলে খাদানে, তাহলে গরু পাচারের, তাহলে সোনা পাচারের, তাহলে সোনার বিস্কিটের, এটাই তো ভাগ। এবং সেটা হচ্ছে। দিদির ভাইপো যদি ওই 2 চাকা 4 চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার যে টাকা আদায় করছে, সেটা আইসিএসপি দিয়ে যেমন এঘাট ওঘাট করে বালিঘাটে, কালীঘাট, সব জায়গায় কালীঘাটে পৌঁছচ্ছে, সেটা মোদির ভাইপো আছে। দিদির ভাইপোর নাম যদি অভিষেক ব্যানার্জি হয়, মোদির ভাইপোর নাম হচ্ছে জয় শাহ, তাই তো? যাতে লিপস অ্যান্ড বাউন্সে টাকা বাড়ে, মুনাফা বাড়ে, তাই তো? আঙুর ফুলে কলা গাছ হয়। হ্যাঁ, তাহলে মানুষের বিপদ তৈরি করা হয়, আর आपदा को अवसर में बदल करके मुनाफा में तब्दील करना पड़ता है। এটাকে বলে ক্রনিক ক্যাপিটালিজম। তখন হচ্ছে আদানি আম্বানি। এই সময়ের মধ্যে, এই বছরে যখন মানুষ সংকটে, তার জন্য আপনাদের ক্যান্টিন চালাতে হয়েছে, তখন আমাদের দেশে 10 জন বৃহৎ পুঁজিপতি নতুন করে বিশ্বের 100 পুঁজিপতির মধ্যে স্থান করে নিয়েছেন। অথচ 46% এদেশের মানুষ, তারা নতুন করে ঋণ নিয়েছে শুধু বাল বাচ্চাদের খাওয়ানোর জন্য। শুধু নভেম্বর মাসে 35 লক্ষ লোক যখন কাজ হারিয়েছে, কোটি কোটির কাজ হারিয়েছে গত 1 বছরে, তখন দাঁড়িয়ে আমাদের ভোটের সামনে মমতা ব্যানার্জি বলছেন এই তো ভোট আসবে। যে পার্থ চ্যাটার্জি কদিন আগে বলেছিল আমাদের কাছ থেকে সব শিক্ষক নিয়োগ টিয়োগ আশা করো না, টেটের যা টাকা দিয়েছো সব বাজি মাত, তাই তো? এখন বলছে আবার ভোট হয়ে গেলে এখন বিজ্ঞাপন বেরোচ্ছে, তারপর সব হবে। হ্যাঁ, এখন সব বিজ্ঞাপন বেরোবে। আর বিজেপি বলছে এত লক্ষ এখন ফেরত নিয়েছে দাবিটা, কিন্তু গত 2014 থেকে কেন্দ্রীয় সরকারে কোনো পদে নিয়োগ হয়েছে? 14 আগে রেলে যারা দরখাস্ত করেছিলেন, গ্রুপ ডি হোক, ইঞ্জিনিয়ার হোক, তাদের নিয়োগ হয়েছে? রেল তো বেছে দেবে বলছে। পোস্ট অফিসে, ব্যাংকে, ইন্স্যুরেন্সে, কোথায় নিয়োগ?
তাহলে এই গত কয়েক বছর যে ছেলেমেয়েরা পাস করলো, এখন যারা পড়ছে আর যারা বার বেরোবে, তাদের ভবিষ্যৎ কি হবে? এটি হচ্ছে নিড বেস। তাহলে নিডটাকে অ্যাসেস করতে হবে, প্রয়োজনটা কি। বামপন্থীরা যখন দাবি তোলে, দেওয়াল লেখে, পোস্টার করে, ইলেকশনে ম্যানিফেস্টোতে বলে, তখন এই কথাগুলোই বলে যে আমার কৃষক, আমার শ্রমিক, আমার বেকার ছেলে মেয়ে, আমার ছাত্রছাত্রী, আমার রাজ্যের মহিলা, তার প্রয়োজন কি? কে নিরাপত্তাহীনতায় ভুগছে, কে চাকরি নিরাপত্তাহীনতায় ভুগছে, কে মূল্যবৃদ্ধির কারণে ভুগছে, কার স্বাস্থ্য দরকার, কার শিক্ষা দরকার, কার উন্নয়নে কি দরকার। আর দক্ষিণপন্থীরা তখন ওই উন্নয়নের জোয়ার, বিকাশ পুরুষ, হ্যাঁ না, একটা রকম একটা ভেলকি দেখায়। আর শুধু সাপুরে দেখায় না সাপ, এটা বলতে হবে, কারণ এই সময়ের মধ্যে দেখবেন যেই ভোট আসবে, আবার এই সন্ত্রাসবাদ আসছে, বালাকোটের মতো কিছু একটা অবস্থা করতে হবে, একটা যুদ্ধের অবস্থা তৈরি করতে হবে। গত লোকসভা ভোটের আগে হচ্ছিল না, যুদ্ধ লাগছে। মানুষ ভোট দিতে গেছেন, বিকাশ ভট্টাচার্যকে, মিমি চক্রবর্তীকে তৈরি ভোট দিচ্ছেন, যেন পাকিস্তানকে হারাতে হবে, ভারতকে জেতাতে হবে। আর মোদী বললো, কে জেতাবে ভারতকে? আমি জেতাবো। তাই তো, খেলার নামে যেরকম যুদ্ধ হয়, ওরকম যুদ্ধের নামে খেলা হলো না। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে, তার জীবনকে আরো সংকটকুল করে দেওয়া হচ্ছে। তার মধ্যে সংশয় ঢুকিয়ে সেই সংকটের পরিত্রাতা হিসেবে নিজেকে পেশ করছে। আর ঘোড়া যেরকম হয় না, দেখবেন ঘোড়া গাড়ি দেখবেন এখন তো কম, কিন্তু বিয়ে বাড়িতে আজকাল গেলে দেখে, তো ঘোড়া দেখবেন যখন রাজপথ দিয়ে যায়, তো ঘোড়ার দুপাশে এরকম কানের কাছ থেকে একটা পট্টি লাগিয়ে দেওয়া হয়। এই বাইরের আওয়াজ, এদিক ওদিক থেকে গাড়ি আসছে, আলো আসছে, সেগুলোতে না দেখে, যেদিকে চাবুক মারে যা নিয়ে যাচ্ছে সেই দিকে যায়। তাহলে আজকের আমাদের প্রচার যন্ত্র, রাজনীতি, প্রচার মাধ্যম, প্রশাসক, তারা যেটা করছে, মানুষের সামনে ওরকম ঠুলি না পড়িয়ে দিয়ে দুটো এমনভাবে পাশে লাগিয়ে দিচ্ছে যাতে তোমার আশেপাশে কাউকে দেখতে হবে না। আপনি বাঁচলে বাপের নাম, চাচা আপন যান বাঁচা। আর তাকে যেভাবে চাবুক বাড়ি যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই দিকে নিয়ে যাচ্ছে। সেখানে আমরা বামপন্থীরা বলছি, আমাদের যখন চারপাশে তাকাতে হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা যে সংকট, সেটা যেমন দেখতে হবে, আর মানুষের জন্য, জীবনের জন্য, এই জন্য আক্রান্তের পাশে দাঁড়াতে হবে। সংগ্রামরত কৃষক হোক, শ্রমিক হোক, তার পাশে সংহতি গড়ে তুলতে হবে। নিজের দাবি দাওয়া নিয়েও লড়াই করতে হবে। সেই লড়াইটা করতে পারে বামপন্থীরা। এই জন্যই এই সব শিয়ালের একরা হয়ে সবাই বলেছিল, লাল হটাও দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। তাহলে দেশটাকে যদি বাঁচাতে হয়, তাহলে আবার একটু লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা 2020-তে, 21-এর জন্য এটাই শিক্ষা। আর লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে না, বাঁশটা অনেক উঁচু করতে হবে, কাপড়টা একটু সিল্কের করতে হবে, তা নয়। লাল ঝান্ডা বানাচ্ছে, যেমন কাপড় বোনা হয়, তানা বানা আড়াআড়ি দূরে জোড়া হয়, সেরকম জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, শ্রমিক কৃষক গরিব মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মেহনতি মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, ভাষা জনগোষ্ঠী নির্বিশেষে, তাদের ঐক্যটাকে গড়ে তোলা। লাল ঝান্ডা যখন মজবুত ছিল, সেই ঐক্যটা মজবুত ছিল। লাল ঝান্ডা যখন দুর্বল করা হয়েছে, সেই ঐক্যটাকে ভেঙে চুরমার করা হয়েছে। আজকে যদি বাংলাকে বাঁচাতে হয়, এবং বাঁচাতে হবেই, তাহলে ওই সোনার বাংলা, রূপর বাংলা, ওসব অনেক শুনেছি আমরা, তাই তো। তাকে সোনার দেশ করতো, তারপর দেশে বলতো যে সোনার উত্তরপ্রদেশ করে দিয়েছি, সোনার ঝাড়খণ্ড করে দিয়েছি, তারপরে সোনার বাংলা করছি। আরে বিজেপি তৃণমূলের বলিহারি, ওরা সোনার বিস্কুট, সোনার এরা ছাড়া। কাল দিলীপ ঘোষ বলেছিল না, গরুর কি, হ্যাঁ, গরুর দুধ, হ্যাঁ, গরুর দুধে সোনা, সোনার বাংলা শোনাচ্ছে, হ্যাঁ, সোনা তৈরি করে, তাই তো। কেন বলে জানতে, এমনি হাসি ব্যাপার না। এই সোনা পাচার করে যারা, তাদের কাছ থেকে এত তোলা তোলে যে তাদের ঘরে যে কোনো সময় সোনা পাওয়া যাবে। তো এটা আগে থেকে ইডিকে ফাইল করে দিয়েছে যে আমি তো দুধ থেকে সোনা বার করেছি। ওটা হচ্ছে স্টক। হ্যাঁ, যাকে আমি অনেক কথা বললাম, কিন্তু আসলে যারা এই সময় এই গরম ভাতের শুধু গল্প শোনানো নয়, রেঁধেছেন, আর যে মানুষ পরিবেশন করেছেন, যারা এই কাজে যুক্ত হয়েছেন, যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এছাড়া তো সম্ভব ছিল না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নাম না জানা লোকজন তারা দিয়েছেন, তাই তো। আমার ভান্ডার ভরা আছে তোমাকার সবার ঘরে ঘরে, সেটাকে নিয়ে এসে
তারা জড়ো করেছেন এবং এই কাজটা যারা করেছেন, বিশেষত অল্প বয়সী অনেক ছেলেমেয়েরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে উঠেছেন, রেড ভলেন্টিয়ার, নতুন একটা পরিচিতি তৈরি হয়েছে। তাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধরনের কাজের উদ্যমের মধ্যে অঞ্চলবাসী, এলাকাবাসী মানুষের সাহায্য এবং সহযোগিতা থাকবে, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।